এটাকে তোমরা কেউ কেউ বলে সংকরণ, কেউ সংকরায়ন, আবার কেউ কেউ বলে হাইব্রিডাইজেশন। সব এক কথা। এই সংকরণ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। ধারণাটা কিভাবে সৃষ্টি হয়েছে আসবে পরে। বিজ্ঞানী লিনাস পলিং ও স্লেটার। এই যে আমরা যে ফলিং স্কেল বলি, তৈরিহাত্মকতার যে মানগুলো ফলিং স্কেলে লিখি, যেখানে সর্বোচ্চ মান হচ্ছে ফ্লোরিনের 4। আমরা তো জিপিএ 5 হিসেব করি, এটা সর্বোচ্চ স্কেল হচ্ছে 4। বাসিতে দেখলে তো অবশ্যই 4 হয়ে যাবে। সে ফলিং এই আচ্ছা গা মেয়েরা পদ্মাটা একটু হ্যাঁ। এই এটা আমাদের কেন দরকার সংকরণটা? এটা প্রয়োগ কি দেখো। এটা প্রয়োগ হচ্ছে যৌগ অণু বা আয়নের আকৃতি, গঠন আকৃতি আর কি, আকৃতি ও বন্ধন কোণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। বন্ধন কোণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। অর্থাৎ তোমাকে যদি এইরকম কোনো প্রশ্ন করে যে মিথেন চতুস্থলকীয় কেন, পানি কণিক কেন, অ্যামোনিয়াতে বন্ধন কোণ 107 কেন, অর্থাৎ বন্ধন কোণ অথবা আকৃতি নিয়ে যদি কোনো প্রশ্ন করে তার উত্তর হবে সংকরণ। বন্ধন কোণ আর আকৃতি নিয়ে যদি কোনো প্রশ্ন করে তার উত্তর হবে সংকরণ। এই সংকরণ সম্পর্কে আরো বিস্তারিত পরে আছে, তবে যে তালিকাটা আমাদের খুবই জরুরি দেখো, সেই তালিকাটা বিভিন্ন যৌগ বা আয়নের কেন্দ্রীয় পরমাণু সংকরণ তালিকা। শুধু সংকরণের তালিকা না, এখানের মধ্যে তোমার বন্ধন কোণের তালিকা, আকৃতির তালিকা, সব পুরো তালিকা। বাম পাশকে সে লিখবে একটু, যাতে ডান পাশে কোনো ইনফরমেশন থাকলে আমরা দিতে পারি। বেরিলিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, এরা এসপি সংকরিত 180 ডিগ্রি সরলরৈখিক। যাদের এসপি সংকরণ হবে ওরা সবাই 180 ডিগ্রি কোণ করে অবস্থান করবে এবং সরলরৈখিক হবে। কাদের এসপি সংকরণ হবে এটা একটা সূত্র আছে, আমরা সূত্রটা লিখে দিলে তোমরা অনায়াসে একদম আজকে ক্লাসের শেষ দিকে দেখাবো কিভাবে কোন মৌলের কেন্দ্রীয় পরমাণুতে কি সংকরণ হয়, কিভাবে বের করতে হয়। বোরন ট্রাইফ্লোরাইড, এটা sp2 120 ত্রিভুজ আকার। মিথেন, এখানে অবশ্য এগুলো তেমন একটা পরিবর্তন নাই বন্ধন কোণে। sp3 109.5 চতুস্থলকীয়, চতুস্থলকীয়। এখানে একটা শর্ট নোট, অ্যালফি নেই। অ্যালফি মানে হচ্ছে লোন পেয়ার, মুক্তজোর নাই। 4 অ্যামোনিয়া, এখানে একটা মুক্তজোর আছে। sp3 107
পিরামিডীয়। এটাতে একটি লোন ফেয়ার আছে, একটি এলপি, এবং আর কিছু ইনফরমেশন আছে যেগুলো আমরা দিব 5 PH3। এটার বন্ধন কোণ আবার ভেরি করে। এই বন্ধন কোণগুলো একটু পরিবর্তন হতে পারে বিভিন্ন রাইটারের বইতে, এটাতে কোনো সমস্যা নাই। এটাও পিরামিডীয়। এটা তো একটি লোন ফি এলপি লোন ফেয়ার আছে, একটি মানে এক জোড়া আর কি। লোন ফেয়ার মানে তো এক ফেয়ার, এটা এক ফেয়ার। এখানে দুজনেরই সংকরণ একই, কিন্তু বন্ধন কোণ ভিন্ন। এটার কারণ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, এখানেও তড়িৎ ঋণাত্মকতা। ঠিক একইভাবে 6 নম্বরে পানিতে আবার দুইটা লোন পেয়ার। sp3 হলেও 104.5 ডিগ্রি বন্ধন কোণ কৌণিক। এখানে দুইটা লোন পেয়ার, এলপি মানে হচ্ছে লোন পেয়ার, দুইটা লোন পেয়ার। S2S এই দুজনকে নিয়ে প্রশ্ন বেশি হয়, পানি আর হাইড্রোজেন সালফাইড, কারণ এই দুজনের ভৌত অবস্থা ভিন্ন, এই দুজনের বন্ধন কোণ ভিন্ন। 92.2। এই যে বন্ধন কোণ কেন ভিন্ন? দুইটার সংকরণ একই, মুক্তজোড়ও একই, দুইটা মুক্তজোড় সংকরণ একই। এরপরে এদের বন্ধন কোণে ভিন্নতার কারণ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এগুলো আমাদের পরবর্তীতে আলোচনা করতে সুবিধা হবে। মানে এই জোড়ার জন্য তড়িৎ ঋণাত্মকতা, এই জোড়ার জন্য তড়িৎ ঋণাত্মকতা, কারণ এই জোড়াগুলোর তো সংকরণ একই, আকৃতিও একই, লোন পেয়ারও একই। এখানেও ক্লোজ করো। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এই গ্রুপে কোনো লোন পেয়ার নাই, এখানে কারোর মধ্যে কোনো লোন পেয়ার নাই, স্বাভাবিক। এটা হচ্ছে স্বাভাবিক গ্রুপ, এখান থেকে অস্বাভাবিক। sp3 হলেও এদের যে অস্বাভাবিকতা এগুলো বিশ্লেষণ করতে হবে। আট নম্বরের স্বতন্ত্র একটা গ্রুপ আছে, NH4+, PH4+, বোরন টেট্রাফ্লোরাইড। এই স্বতন্ত্র গ্রুপের সবারই sp3 সংকরণ এবং 109.5 ডিগ্রি এবং চতুস্থলকীয়। এটার পিছনে কারণ হচ্ছে এটাতে অ্যালফি নেই, আবার এটাতে কোনো অ্যালফি নেই। এটা সম্পূর্ণ একটা স্বতন্ত্র গ্রুপ হিসেবে কাজ করবে, এটা সম্পূর্ণ আলাদা, এটাকে আলাদা করে দাও। এটা সম্পূর্ণ আলাদা থাকবে। এবার 9 নাম্বার ফসফরাস পেন্টাক্লোরাইড, sp3d, 90 ডিগ্রি 120 ডিগ্রি, ত্রিভুজাকার দ্বিপিরামিড, বাইপিরামিডাল, ত্রিভুজাকার দ্বিপিরামিড, ত্রিভুজাকার দ্বিপিরামিড। তারপর 10, এই 3 পর্যন্ত মুছে ফেলি, 1 2 3। 10 SF6, sp3d2, 90 ডিগ্রি। এটা অষ্টতলকীয়। সাধারণত d2 sp3 অষ্টতলকীয়, sp3 d2 অষ্টতলকীয়। IF7, sp3 d3, 72 ডিগ্রি 90 ডিগ্রি, পঞ্চভুজীয়।
এখানে 5টা বাহু দেখতে পাবে যখন আঁকবো। ডি পিরামিড, এটা একটা গ্রুপ, 11 পর্যন্ত একটা গ্রুপ। এরপরে জটিল যৌগের সংকরণ। জটিল যৌগে কি ধরনের সংকরণ হয় দেখি। জটিল যৌগের বিষয়টা আমরা পরে ফেলছি, জটিল যৌগের সংকরণটা কিন্তু আমরা পরে ফেলছি, তাই এটা আর পড়তে হবে না। তারপরে এখানে কিছু অতিরিক্ত সংযোজন হবে, যেমন জটিল যৌগে আমরা পড়ছি জিঙ্ক, টেট্রামিন, জিঙ্ক সালফেট, অথবা এটাকে কেউ চাইলে এভাবে লিখতে পারো জিঙ্ক টেট্রামিন জিঙ্ক 2+, একই কথা। সালফেট হিসেবে আসতে পারে, 2+ হিসেবে আসতে পারে। এটা sp3, এটা কিন্তু আমরা করছি, এবং 109.5 চতুস্থলকীয়। এবং এটা ছিল ডায়াম্যাগনেটিক, পাশে জায়গা না হলে নিচে লিখতে পারবে ডায়াম্যাগনেটিক। চুম্বকত্ব ধর্মটা আমি একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদের, যদিও তোমরা বের করতে জানো এবং পারবে কেন ডায়াম্যাগনেটিক হয়, কিভাবে বের করতে হয়। নিকেল টেট্রাকার্বনিল, এটাও sp3, 109.5 চতুস্থলকীয়। ডায়া লিখতেছি শুধু, ডায়া মানে তো বুঝছো ডায়াম্যাগনেটিক। গরম লাগছে, গরম লাগলে ফ্যান ছাড়তে পারবে। 14 কপার টেট্রামিন, টেট্রামিন কপার 2+। এটার কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি, সে ব্যতিক্রমী আয়োজন। টেট্রামিন কপার 2+, যেখানে আমরা দেখছি DsP2 সংকরণ। এক এক রাইটারের বইতে এক এক রকম আসছে। 90 ডিগ্রি সমতলীয় বর্গাকার, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, সেজন্য এটা ফেরা। 11 পর্যন্ত শেষ। K4 FeCN6, এটা আমরা দেখছি D2sp3 90 ডিগ্রি অষ্টতলকীয় এবং ডায়াম্যাগনেটিক। কিন্তু K3 হলে D2sp3 90 ডিগ্রি অষ্টতলকীয়, সব কিছু একই দেখা যাচ্ছে, কিন্তু চুম্বকত্ব ধর্মটা ভিন্ন, প্যারাম্যাগনেটিক। কারণ এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, এখানে কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকে না। CO NH3O6 3+, D2sp3 90 অষ্টতলকীয়। এটাও নিশ্চয় ডায়া, তারপর তোমরা পরীক্ষা করে দেখবে। FeS2O6 2+, এটা sp3d2, sp3d2 এটা একটু চেঞ্জ হয়ে যায়, তবে বন্ধন কোণ আর আকৃতি ঠিক থাকে। এবং এটা দেখা গেছে ফেরোম্যাগনেটিক, অর্থাৎ প্রবলভাবে ফেরাটা শক্তিশালী আর কি।
অনেকগুলো সিঙ্গেল থাকে। এটার পিছনে কারণ আছে একটা, দুর্বল লিগ্যান্ড। এগুলো হচ্ছে দুর্বল লিগ্যান্ড। পানি কিন্তু একটা দুর্বল লিগ্যান্ড, মনে আছে তোমাদের? পানি দুর্বল লিগ্যান্ড, যাদের একাধিক লোন পেয়ার থাকে। একই ধরনের দুর্বল লিগ্যান্ড দিয়ে আরেকটা দেখাচ্ছি, নিকেল টেট্রাক্লোরো, নিকেল 2+, নিকেল 2-, নিকেল 2-। এটা তো দেখা গেছে sp3 সংকরণ, বন্ধন কোন সেম, গঠনও একই, তবে এটা প্যারাম্যাগনেটিক। শেষ মোটামুটি আমাদের জটিল যৌগের সংকরণ। জটিল যৌগগুলো কিন্তু আমাদের জানা আছে, হয়তো দুর্বল লিগ্যান্ডটা একটু দেখতে হবে, বাকিগুলো সব তো আমাদের জানা আছে। এরপর জৈব যৌগের সংকরণ। জৈব যৌগ হয়তো সেকেন্ড পেপার মনে হতে পারে, কিন্তু অবজেক্টিভে দিয়ে দেয় এখান থেকে। যেমন ইথেন, মিথেন, এরা sp3 109.5 চতুস্থলকীয়। ইথিন sp2 120 ত্রিভুজ আকার। ইথাইন sp 180 সরলরৈখিক। বেনজিন sp2 120, এটা সাধারণত ষড়ভুজাকার এবং চাক্রিক যৌগ, মানে সাইক্লিক যৌগ। এটা ষড়ভুজাকার চাক্রিক, এটা স্পেশাল দেখাবো আমরা। স্পেশালটা বেনজিন ষড়ভুজাকার এবং চাক্রিক। এইগুলো আমাদের অর্গানিক যৌগে কিভাবে সংকরণ বের করতে হয়, আর কি সংকরণ কিভাবে বের করতে হয় একটু পরে আসতেছি। এবার নিষ্ক্রিয় গ্যাসের সংকরণ। নিষ্ক্রিয় গ্যাসের যৌগের সংকরণ। এটা কত 23 না, এরপর 24। জ্যানন ডাইফ্লোরাইড নিষ্ক্রিয় গ্যাস নাকি আবার যৌগ গঠন করে, দেখছো? নিষ্ক্রিয় গ্যাসের যৌগ জ্যানন ডাইফ্লোরাইড। তবে সীমাবদ্ধতা আছে, সবাই পারে না। শুধু এই জ্যাননেরই যৌগ কিছু পাওয়া গেছে, তাও সবার সাথে না, শুধু ক্লোরিনের সাথে অথবা অক্সিজেনের সাথে, ঢালাওভাবে সবার সাথে করে না। 180 ডিগ্রি সরলরৈখিক। উনিশ নাম্বারও দুর্বল লিগ্যান্ড লিখে দিও। 18 নাম্বার 19 নাম্বার দুইটাই দুর্বল লিগ্যান্ড জটিল যৌগে। জ্যানন টেট্রাফ্লোরাইড sp3d2 90 ডিগ্রি, এটা সমতলীয় বর্গাকার। জ্যানন হেক্সাফ্লোরাইড sp3d3, এটাও 72 ডিগ্রি 90 ডিগ্রি। এটা পঞ্চভুজীয় পিরামিডাল। সবগুলোর স্ট্রাকচার আমরা দেখাবো, শুধু লিখে দিচ্ছি না, সবগুলো দেখাবো যে আসলে এদের গঠন এরকম কিনা।
27 হীরক ডায়মন্ড, ডায়মন্ড sp3 চতুস্থলকীয়। এখানে মুক্ত ইলেকট্রন থাকে না, মুক্ত ইলেকট্রন নেই। তবে কার্বনের আরেকটা রূপভেদ গ্রাফাইট, পেন্সিলের শীষ, কাঠ। গ্রাফাইট কিন্তু sp2 120। এটা অবশ্য সরবুজীয়, এটাও চিত্রকে দেখাবো। সরবুজীয় শীট আকারে থাকে। এটা sp2 হওয়ার কারণে তার একটা মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন আছে, তাই বিদ্যুৎ সুপরিবাহী। বিদ্যুৎ সুপরিবাহী, মুক্ত ইলেকট্রন থাকার কারণে বিদ্যুৎ সুপরিবাহী। মোটামুটি 28টা। এর বাইরে আমাদের এই যে NCl3, এটা আসলে 107.1 ডিগ্রি, এগুলো 107 বলা যায়। NF3 এটা হচ্ছে 102 ডিগ্রি বলা যায়। তারপর FeCl3 এটা কোনো কোনো রাইটারের বইতে 100, কোনো কোনো রাইটারের বইতে 103 ডিগ্রি। সুতরাং এগুলো সমস্যা নাই। হ্যাঁ, দেখি সুন্দর মতো তুলে পেল। এবার আমরা দেখব এই কিভাবে সংকলন বের করতে হয়। টেনশনের কোনো কারণ নেই, তোমরা কোন যৌগে কি সংকলন হয় একদম সহজে বলে দিতে পারবে। দেখো কিভাবে সম্ভব। কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কি সংকলন হবে তোমরা নিজেরা বলে দিতে পারবে। দেখো কিভাবে বলবো। সংকলনটা হয় কেন্দ্রীয় পরমাণুতে, তা আমাদের আগে চেনা দরকার কেন্দ্রীয় পরমাণু কোনটা। সংকলন যে হয় তারও প্রমাণ পাবে আগামী ক্লাসে। কেন্দ্রীয় পরমাণু বলতে যৌগ বা আয়নে যে পরমাণু সংখ্যায় কম, যেটা সংখ্যায় কম থাকে সেটাই কেন্দ্রীয় পরমাণু। অথবা যদি দেখো যে সংখ্যায় সেম, তখন জারণ মান বেশি। প্রথমে আমরা দেখব যে সংখ্যায় যেটা কম, যেমন H2O, এখানে কেন্দ্রীয় পরমাণু স্পষ্টত কে? অক্সিজেন। NH3 এখানে নাইট্রোজেন, কারণ সংখ্যায় কম। হাইড্রোজেন দুইটা, অক্সিজেন কয়টা? একটা। যেটা সংখ্যায় কম সেটা কেন্দ্রীয় পরমাণু। কিন্তু যদি এমন হয় যে একাধিক যৌগ আছে, সেক্ষেত্রে আমি কেন্দ্রীয় পরমাণু কীভাবে বের করব? মনে করে এই যে HClO4, এখানে তো হাইড্রোজেনও একটা, ক্লোরিনও একটা, তাহলে কেন্দ্রে কে থাকে? হাইড্রোজেনের জারণ মান কিন্তু তোমার 1, সাধারণত 1, +1 হোক বা -1 হোক। কিন্তু ক্লোরিন তো সর্বোচ্চ 7 পর্যন্ত উঠে যেতে পারে, 1, 3, 5, 7। তাহলে এখানে ক্লোরিনই হবে কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে? কারণ যোজনী এক হলে সে কখনো কেন্দ্রে থাকতে পারে না, কারণ সে একদিকে এক হাত দিয়ে ধরে থাকতে পারবে। মিনিমাম 2 তো হতে হবে, তার বেশি হলে আরো ভালো। মানে যাদের যোজনী এক তারা কোনোদিনও কেন্দ্রীয় পরমাণু হতে পারবে না, যাদের যোজনী এক। বা এই যে, কিন্তু ক্লোরিন তো যোজনী বিভিন্ন হতে পারে, 1, 3, 5, 7। তাই যদি দেখো যে দুইটার সংখ্যায় সমান, তখন এটা সাধারণত সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু আমরা যেগুলো নিয়ে গবেষণা করবো সেগুলোতে এই সূত্র দিয়ে চলবে যে কোনটা কেন্দ্রীয় পরমাণু। এবার দেখো কেন্দ্রীয় পরমাণুতে সংকরণ বের করার উপায়। কেন্দ্রীয় পরমাণুতে
সংকরণ বের করার উপায়, মানে আমি কিভাবে বুঝবো যে কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুতে কি সংকরণ হয়? তার মধ্যে উপায় এক নাম্বার উপায়, সংকর অরবিটাল সংখ্যা হাফ ইন্টু যোজ্যতা ইলেকট্রন যোগ একযোজী পরমাণু মাইনাস চিহ্ন সহ চার্জ সংখ্যা। যোজ্যতা ইলেকট্রন একযোজী পরমাণু মাইনাস চিহ্ন সহ চার্জ সংখ্যা, এটাই হচ্ছে সূত্র। এই সূত্র আমি কিভাবে প্রয়োগ করব? প্রথমে সহজ থেকে একটা যৌগ নিচ্ছি, যেমন বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইডে যোজ্যতা ইলেকট্রন, প্রথমে আসি যোজ্যতা ইলেকট্রন বলতে কি বুঝি? যোজ্যতা ইলেকট্রন বলতে সর্বশেষ সেলের ইলেকট্রন, সর্বশেষ সেলের ইলেকট্রনটাই তার যোজ্যতা ইলেকট্রন। তো বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে 4 নাম্বার মোল, প্রথম সেলে 2টা, দ্বিতীয় সেলে 2টা, যোজ্যতা ইলেকট্রন 2টা। যোজ্যতা ইলেকট্রন একযোজী পরমাণু মাইনাস চিহ্ন সহ চার্জ সংখ্যা। এটা কি একটু পরে বুঝাবো, যখন চিহ্ন সহ চার্জ সংখ্যা আসবে তখন। একযোজী পরমাণু, অনেকে টেনশন করে যে একযোজী পরমাণু কিভাবে চিনব। একযোজী পরমাণু এই হচ্ছে গ্রুপ 1 আর হ্যালোজেন। তবে গ্রুপ 1-এ যারা আছে তার মধ্যে শুধুমাত্র হাইড্রোজেনই সংকরণে অংশ নেয়। এখানে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম কোনো দিনও এখানে আসবে না। তাই তোমার জন্য একযোজী পরমাণু খুব সংক্ষিপ্ত হয়ে গেছে। কে? হাইড্রোজেন আর হ্যালোজেন। হাইড্রোজেন আর হ্যালোজেন একযোজী পরমাণু, ঠিক আছে? আর কোনো টেনশন নেই। হাইড্রোজেন আর হ্যালোজেন বাদে অন্য কেউ দেখলেই বুঝবে যে এটা ভিন্নযোজী, ওরা হিসাব থেকে বাদ যাবে। তো একযোজী পরমাণু হচ্ছে হাইড্রোজেন আর হ্যালোজেন। এই যে হ্যালোজেন, ক্লোরিন, দুইটা ক্লোরিন আছে। চিহ্ন সহ চার্জ, এখানে তো কোনো চার্জ নাই, এটা সূত্রের মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস, এটা মাইনাস, কিন্তু এখানে কোনো চার্জ নাই, এটা যৌগ। কত হয়? 2 মানে 2টা সংকর অরবিটাল। সংকরণে কখনো একই শক্তির অরবিটাল অংশ নেয় না। সংকরণ হয় ভিন্ন প্রজাতির মধ্যে, ভিন্ন প্রজাতির অরবিটালের মধ্যে, ভিন্ন শক্তির অরবিটালের মধ্যে। যেমন এস এর সাথে ফি সংকরণ কোনোদিন হবে না, ডি সংকরণ হবে না। এসকে বাদ দিয়ে কখনো কোনো সংকরণই হবে না, তাই এস অবশ্যই থাকবে। তবে এস থাকবে শুধু একটা, যেহেতু এস অরবিটাল একটা, এস অরবিটাল তো একটাই, তাই এস অবশ্যই থাকবে। যেহেতু 2টা, একটা এস হলে একটা কি হবে? ফি। এইভাবে তুমি বলে দিতে পারো এটার মধ্যে কি সংকরণ হবে। তারপর আসো বোরন ট্রাইফ্লোরাইড, হাফ, যোজ্যতা ইলেকট্রন 3 sp2। যেহেতু 3টা, একটা এস, 2টা ফি, 3টা। তারপর মিথেন, হাফ, কার্বন যোজনিক 4, একযোজী পরমাণু 4, কোনো চার্জ নাই, 4 হলে একটা এস, 3টা ফি, sp3। এসকে বাদ দিয়ে কখনো কোনো সংকরণ হবে না, আর বাকিগুলো হবে ফি যদি 2, 3, 4 হয়। এভাবে এই সংকরণ বের করে ফেলতে পারবে। হ্যাঁ, যদি 4টার বেশি হয় তখন ডি আসবে। হ্যাঁ, দেখাবো। এবার আসো চার্জ, যেমন কার্বনেট। দেখো, চার্জযুক্ত প্রথম আয়ন, হাফ, কার্বন যোজনিক 4, একযোজী পরমাণু কয়টা? এখানে একযোজী পরমাণু কয়টা? নাই। অক্সিজেন তো দ্বিযোজী, সবাই জানে অক্সিজেন দ্বিযোজী, অক্সিজেন আসবে না হিসেবে। 2 -2। এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস। এখানে -2 হলে -2 বসবে, +2 হলে +2 বসবে, কিন্তু সূত্রের মাইনাসটা ঠিক থাকবে। 3 মানে হচ্ছে কি? sp2।
এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, কিন্তু এটা মনে করো না যে কার্বন মানে sp3। কার্বন sp3 হতে পারে, sp2 হতে পারে, সামনে দেখবে কার্বন sp হতে পারে, বিভিন্ন সংকরণ হতে পারে। কি সংকরণ হবে এটা নির্ধারণ করবে যৌগ, পরমাণু নয়। যৌগ নির্ধারণ করবে যে এভাবেই তোমাকে বের করতে হবে যে কার মধ্যে কি সংকরণ, এবং আকৃতি চেঞ্জ হয়ে যাবে। সংকরণ চেঞ্জ হলে ওদের আকৃতি চেঞ্জ হয়ে যাবে। তার মিথেন আর কার্বনেটের আকৃতি কিন্তু একই হবে না। তারপর আমরা কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটা দেখে নিজেরা বের করে ফেলো তো, দেখি সূত্র প্রয়োগ করে কি সংকরণ হয়। কি হবে? মানে sp। হাফ কার্বন যোজনী 4, এক যোজনী নাই, চার্জ নাই, 2। এই যে মিলে যাচ্ছে না, আমরা তালিকা দিছি কিন্তু কার্বন ডাইঅক্সাইড sp, এই জন্য কার্বন ডাইঅক্সাইড সরলরৈখিক। যারা sp হবে ওরা 100% যে 180 ডিগ্রি কোণে থাকবে এবং সরলরৈখিক হবে। তো আমরা একটা ধনাত্মক আয়ন নিই, যেমন NH4+, NH4+, হাফ নাইট্রোজেনের 5, কারণ নাইট্রোজেন হচ্ছে 7 নম্বর মোল, 2 5, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5, সর্বশীল ইলেকট্রন। এক যোজি পরমাণু 4টা +1 কত হয়? 4। 4 মানে কি? sp3। PCl5 বের করে ফেলতে দেখি PCl5 এ কি সংকরণ হবে। ফসফরাস পেন্টাক্লোরাইড, দেখি নিজেরা পারি কিনা। ফসফরাস 15 নাম্বার মোল, 2 8 5, যোজ্যতা ইলেকট্রন কত? 5। এটা তো আমাদের জানতে হবে। হ্যাঁ, sp3d 5 হলে তাহলে হাফ ইন্টু 5। ক্লোরিন কিন্তু এক যোজি, সুতরাং এটা হিসেবে হবে, কোনো চার্জ নাই। 5 হচ্ছে sp3 তো 4। জ্যানন টেট্রাফ্লোরাইড, জ্যানন টেট্রাফ্লোরাইড, দেখি বের করো। জ্যানন টেট্রাফ্লোরাইড, জ্যাননের যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে? জ্যানন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস সবারই সর্বশেষ সেলে 8টা ইলেকট্রন থাকে, শুধুমাত্র হিলিয়াম বাদে। বুঝা গেছে তো? জ্যানন 8টা, 8, তাহলে কি হবে? কি সংকরণ? sp3d2। তাহলে হাফ ইন্টু জ্যানন 8, যেহেতু নিষ্ক্রিয় গ্যাস জ্যানন। ফ্লোরিন 4, কারণ ফ্লোরিন কিন্তু এক যোজি হলে অবশ্যই সব হবে, কোনো চার্জ নাই। 12 মানে 6, sp3 তো 4 দিয়ে 6। সুতরাং সংকরণ বের করাটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। যে কোনো যৌগ থেকে মুহূর্তের মধ্যে তুমি বলে দিতে পারবে যে তার মধ্যে কি সংকরণ হয়, সেই অনুযায়ী ওরা আকৃতি লাভ করবে। আকৃতির জন্য আরো অনেক কিছু দরকার আছে, তবে সংকরণ হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। আগে সংকরণ ঠিক করতে হবে, তারপরে অন্য কিছু। আকৃতির জন্য কিন্তু শুধু সংকরণ না, আরো ফ্যাক্টর আছে। এটার কিন্তু সীমাবদ্ধতা আছে, এই উপায় একের সীমাবদ্ধতা আছে। একাধিক কেন্দ্রীয় পরমাণু থাকলে প্রযোজ্য নয়। একাধিক কেন্দ্রীয় পরমাণু থাকলে প্রযোজ্য নয়। একাধিক কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করা যায় না। যেমন C2H2, C2H4 আর C6H6, আসলে বিশেষ করে জৈব যৌগে এটাকে প্রয়োগ করা যায় না। এগুলোর সংকলন কিন্তু তুমি এই সিস্টেমে বের করতে পারবে না যাদের একাধিক কেন্দ্রীয় পরমাণু আছে, কারণ এগুলো হচ্ছে একটা কেন্দ্রীয় পরমাণু। তো ওদের জন্য আবার কি করতে হবে আমাকে? দেখো, ওদের জন্য আমাদের কি করতে হবে? উপায় 2। তো
তবে উপায় 2 এর একটা সুবিধা হচ্ছে সব ক্ষেত্রে প্রযোজ্য, এটার কোনো সীমাবদ্ধতা নাই। এটা একদম প্রত্যেকটা যোগে কি সংকরণ হবে তুমি এই উপায় 2 দিয়ে বের করতে পারবে। তবে এখানে একটা সীমাবদ্ধতা বলতে একটা বাড়তি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গাঠনিক সংকেত সঠিক হতে হবে। গাঠনিক সংকেত সঠিক হতে হবে, গাঠনিক সংকেত ভুল করা যাবে না। এটা আসবে যে গাঠনিক সংকেত থেকে, মানে কি সংকরণ হবে। উপায় 2টা কি তাইলে? সংকর অরবিটাল সংখ্যা, এখানে কেন্দ্রীয় পরমাণু একটা থাকুক 2টা থাকুক কোনো ফ্যাক্টর না, সমান। একদম সিম্পল সূত্র, সিগমা মুক্ত জোর সন্নিবেশ, শেষ। এটাই বেস্ট। কিন্তু সিগমা মুক্ত জোর সন্নিবেশ, 5 বন্ধন বাদ, কারণ 5 সংকর অরবিটাল 5 বন্ধন গঠন করে না। কেন করে না সেটা আসবে ব্যাখ্যা বিস্তারিত। জাস্ট সিগমা মুক্ত জোর সন্নিবেশ। তোমাকে মনে করো বলল মিথেন, তুমি এটার গাঠনিক সংকেত লাগবে। মিথেনে আমরা যেটা দেখতে পাই 4টা সিগমা বন্ধন আছে, কোনো মুক্তজোর নাই, কোনো সন্নিবেশ নাই, 4 মানে sp3। এখানে হাফ দিয়ে কিন্তু গুণ হবে না, এখানে কোনো হাফ নাই, স্ট্রেট জাস্ট সিগমা মুক্তজোর সন্নিবেশ, শেষ। একদম সিম্পল একটা সূত্র। কার্বনের সর্বশেষে ইলেকট্রন থাকে 4টা ইলেকট্রন 4টা বন্ধন গঠন করে ফেলছে, তাই এখানে অন্য কোনো মুক্তজোর বা সন্নিবেশ বন্ধন গঠনের কোনো সুযোগ নাই, 4টাই সিগমা বন্ধন। কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার কিরকম। কার্বন ডাইঅক্সাইড এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। কার্বনে কয়টা সিগমা বন্ধন আছে? 2টা। মুক্তজোর সন্নিবেশ 2 মানে sp। 5 বন্ধন কিন্তু সংকর অরবিটাল কখনো 5 বন্ধন গঠন করতে পারে না, কারণ সংকর অরবিটালের পার্শ্বিক অতিক্রমণ হয় না, মুখোমুখি অতিক্রমণ হয়। তো কেন হয় না সেটা আমরা জানবো পরে। এবার মুক্তজোর আছে সেরকম একটা নেই, এই যে অ্যামোনিয়া। মুক্তজোর নিয়ে আমি আর নতুন করে বলতেছি না, কারণ এটা তো আমরা বের করার সিস্টেম অনেকবার বলছি যে নাইট্রোজেনে কয়টা মুক্তজোর আছে, কিভাবে বের করতে হয়। ইলেকট্রন বিন্যাস লিখলে তুমি দেখতে পাবে তার কয়টা ডাবল ইলেকট্রন আছে, 1s2 2s2 2p3। যদি আমরা হুন্ডের নিয়ম অনুসারে ভেঙে লিখি, ভেঙে লেখার পর দেখা যায় যে তার একটা ডাবল ইলেকট্রন আছে সর্বশেষ সেল, শুধু সর্বশেষ সেল দেখবে, বিতরণ না। তো সর্বশেষ এই যে একটা ডাবল আছে, এই ডাবলটা হচ্ছে মুক্তজোর। এভাবে যার যতটা ডাবল ইলেকট্রন থাকবে তার ততটা মুক্তজোর ইলেকট্রন আছে। এখন অ্যামোনিয়ার গাঠনিক সংকেত দেখি। তিনটা হাইড্রোজেনের সাথে 3টা সিগমা একটা মুক্তজোর, 3টা সিগমা একটা মুক্তজোর, কোনো সন্নিবেশ নাই, 4 sp3। তো যাদের সাধারণত একটা পরমাণু থাকে তাদেরগুলো তুমি 1 নাম্বার উপায়ও বের করতে পারবে, 2 নাম্বার উপায়ও বের করতে পারবে, যার যেটা মনে থাকে। 2 নাম্বার উপায় দিয়ে কিন্তু সব সংকরণ বের করা যায়। তারপর আমরা দেখি যদি সন্নিবেশ বন্ধন থাকে সেক্ষেত্রে কি হবে। আমরা জানি এখানে একটা লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা কিন্তু সন্নিবেশ বন্ধন গঠন করে ফেলে। যখন সন্নিবেশ বন্ধন গঠন করে ফেলে তখন আর লোন পেয়ার থাকে না, তখন তার 3টা সিগমা, কোনো মুক্তজোর নাই, একটা সন্নিবেশ, তখনও তার 4 sp3। তাহলে আমরা লোন পেয়ার থাকলে, সন্নিবেশ থাকলে এই সূত্রের প্রয়োগ দেখছি। তবে এই সূত্রের সবচেয়ে বড় প্রয়োগ হচ্ছে অর্গানিক কম্পাউন্ডগুলোতে, যেমন C2H2, এই যৌগটাতে কি সংকরণ হবে এটা তুমি বুঝবে যদি গাঠনিক সংকেত লিখো। C2H2 অ্যাসিটিলিন বা ইথাইন, এই ইথাইনের মধ্যে কি সংকরণ হবে? ইথাইনের প্রতিটা কার্বনে কি সংকরণ হবে?
বের করতে দেখি। আচ্ছা, প্রথমে আমাকে এটা বলো যে ইথাইনে টোটাল সিগমা বন্ধন কয়টা? এখানে টোটাল সিগমা কয়টা? মোট সিগমা হচ্ছে, দেখি সিগমাগুলো আমি মুছে দিচ্ছি, চিনতে পারি কিনা। হ্যাঁ, মোট সিগমা কয়টা? 3টা। একক বন্ধন সহ সিগমা বন্ধন, ত্রিবন্ধন থাকলে একটা সিগমা 2টা 5। আর টোটাল সিগমা কিন্তু 3টা। কার্বন কার্বন সিগমা বললে একটা। প্রতিটা কার্বনে কয়টা সিগমা আছে? প্রতিটা কার্বনে, এই কার্বনে 2টা সিগমা, তাই এসপি। এই কার্বনে 2টা সিগমা, তাই এসপি। আবার 2টা 4টা না, একটা কমন, তাই এই কার্বনেও এসপি, এই কার্বনে এসপি। এখানে কেন্দ্রীয় পরমাণু কিন্তু 2টা, তাদের জন্য আলাদা আলাদা সংকরণ বের করতে হবে। এখানেই শেষ, এদিকে আর কিছু লেখার দরকার নেই। ঠিক একইভাবে C2H4, ইথাইন, ইথিনে কি সংকরণ হয় দেখো। এখানে গাঠনিক সংকেতটা হচ্ছে মেইন। এখানে নিশ্চয়ই চিনতে পারছো, একটা শুধু 5 বন্ধন আছে আর বাকি সব হচ্ছে সিগমা বন্ধন। প্রতি কার্বনে কয়টা সিগমা বন্ধন আছে? 3টা। 1 2 3, 1 2 3। প্রতি কার্বনে 3টা হলে sp2। 1 2 3 sp2। ঠিক আছে, এবার তোমরা বের করবে বেনজিন C6H6। তবে বেনজিনের গাঠনিক সংকেত না লিখে এভাবে বের করা যায় না। বেনজিনের গাঠনিক সংকেতটা আমি দেখাচ্ছি। একটা পরপর 5 বন্ধন। বেনজিন নিয়ে অনেক প্রশ্ন হয়। প্রথমেই বলো, বেনজিনের মধ্যে সর্বমোট সিগমা বন্ধন কয়টি? সর্বমোট সিগমা, হ্যাঁ, 12টা বন্ধন। 12টা বন্ধন কিভাবে দেখো, আমি 5গুলো মুছে ফেলি, 5 মুছে ফেললাম, বাকিগুলো হচ্ছে সিগমা। এখানে আছে 6টা চক্রে, কার্বন হাইড্রোজেন 6টা, তাই এখানে সিগমা বন্ধন 12টা। আর 5 বন্ধন 3টা। এই যে 1 2 3, একটা পরপর দেবে। 5 বন্ধন হচ্ছে 3টি। এগুলো কিন্তু অবজেক্টিভে চলে আসে, অবজেক্টিভে আসে যে বেনজিনের সিগমা বন্ধন কয়টি, 5 বন্ধন কয়টি। একটা বন্ধনের জন্য কয়টা ইলেকট্রন দরকার? একটা বন্ধনের জন্য 2টা ইলেকট্রন দরকার। কি ব্যাপার, এই যে এই সন্নিবেশের জন্য 2টা না, এই বন্ধনগুলো কিভাবে গঠিত হয়েছে? এই যে হাইড্রোজেনের একটা, ক্লোরিনের একটা, কি একটা বন্ধনে কয়টা ইলেকট্রন দরকার? 2টা ইলেকট্রন দরকার। দুইজনে 2টা শেয়ারের মাধ্যমেই তো বন্ধন গঠিত হয়, সমযোজী বন্ধন। তা একটা বন্ধনে যদি 2টা ইলেকট্রন দরকার হয়, এখানে 5 ইলেকট্রন কয়টা হবে? 5 ইলেকট্রন 6টি, কারণ 3টি বন্ধন না, একটা বন্ধনে 2টা, 3টা বন্ধনে 6টা ইলেকট্রন দরকার। এই 5 ইলেকট্রন 6টি, আর সিগমা ইলেকট্রন 24টা। যদি ইলেকট্রন বলে, বন্ধন এক বিষয়, ইলেকট্রন অন্য বিষয়। ঠিক আছে, ইলেকট্রন বন্ধনের দ্বিগুণ। তো এখন বেনজিনের প্রতিটা কার্বনে কি সংকরণ হবে? বেনজিনের প্রতিটা কার্বনে কি সংকরণ হবে? বেনজিনের প্রতিটা কার্বনে হবে sp2 সংকরণ। কারণ প্রত্যেকটা কার্বনের 3টা সিগমা বন্ধন আছে, 1 2 3। ঠিক আছে কিনা? প্রত্যেকটা কার্বন তুমি পরীক্ষা করে দেখতে পারো। প্রত্যেকটা কার্বনে, যেমন এই কার্বনও 1 2 3, এই কার্বনও 1 2 3। প্রত্যেকটা কার্বনে যেহেতু 3টা সিগমা, 5 হিসাব হবে না, সেই জন্য এটা sp2। এভাবে কিন্তু অবজেক্টিভ আসবে, বিভিন্ন প্রশ্ন আসবে। অনেক সময় একই যৌগের বিভিন্ন সংকরণও হতে পারে, যেমন এই যৌগটা, বিশেষ করে অর্গানিক কম্পাউন্ডগুলোতে এটা হয়।
দেখি জটপট বলে বেলো প্রথম কার্বনে কি সংকরণ হয় এটাতে? এই কার্বনে হবে sp, কারণ দুইটা সিগমা। এই কার্বনে এটাও sp, কারণ একটা দুইটা। এই কার্বনে sp2, কারণ 1 2 3। এই কার্বনে sp2, এই কার্বনে sp3। তাহলে দেখা যাচ্ছে যে একই যৌগে বিভিন্ন কার্বনে বিভিন্ন সংকরণ হতে পারে। এটা আরো সহজ বের করা, যা সিগমা। সিগমা দ্বারা আর কোনো কিছু হিসাব করতে হবে না। এই কার্বনের দুইটা সিগমা, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা দুইটা, একটা দুইটা, দুইটা সিগমা। এই কার্বনেও দেখো একটা দুইটা, এই কার্বনে দেখো 1 2 3, এই কার্বনে দেখো 1 2 3, এই কার্বনে 1 2 3 4, চারটা হলো sp3। সুতরাং সংকরণ বের করা কোনো ব্যাপারই না, এবং এটাই বেস্ট পদ্ধতি, যে সিগমা 5 সিগমা সন্নিবেশ মুক্তদোষ। এই পদ্ধতিতে যে কোনো যৌগে অর্গানিক, ইনঅর্গানিক, আয়ন, নিরপেক্ষ, চাক্রিক যৌগ, যে কোনো যৌগের সংকরণ বের করে ফেলা যাবে এই সংকেত দ্বারা। উপায় 3, এটা সাধারণত জটিল যৌগের জন্য। উপায় 3 এটা জটিল যৌগের জন্য। এটা অবশ্য লাগে না উপায় 3টা, এটা তো আমরা অলরেডি শিখে ফেলছি। সেটা হচ্ছে সংকর অরবিটাল। কোনগুলো সংকর অরবিটাল? সেগুলোই সংকর অরবিটাল জটিল যৌগের ক্ষেত্রে। কেন্দ্রীয় পরমাণুর যেসব অরবিটালে, কেন্দ্রীয় পরমাণুর, এখানে তো কেন্দ্রীয় পরমাণু হিসেবে সাধারণত অবস্থান্তর ধাতু থাকে। অবস্থান্তর ধাতু বা ডি ব্লক ধাতু, অবস্থান্তর ধাতু। যেসব কেন্দ্রীয় পরমাণুর যেসব অরবিটাল, যেসব অরবিটাল লিগ্যান্ডের সাথে, লিগ্যান্ড মানে তো চিনতে পারছো, কারণ জটিল যৌগ তো লিগ্যান্ড মাস্ট, লোন পেয়ার ইলেকট্রন দাতা। লিগ্যান্ডের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে, গঠন করে। মনে আছে তো? এটা কিছুদিন আগে পড়ছি আমরা। কেন্দ্রীয় পরমাণুর যেসব অরবিটাল লিগ্যান্ডের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে, ওই যেমন জিঙ্কের ক্ষেত্রে আমরা দেখাছিলাম, এই যে 3d10, তো ডিতে তো ঢুকতে পারে না, ডিতে তো সরি ডি তো ফুলফিল, ডিতে কেউ ঢুকতে পারে না। তো কোথায় ঢুকে? এস আর ফিতে। এইখানে লোন ফেয়ারগুলো ঢুকে কার? অ্যামোনিয়ার। ওই তাহলে যেখানে যেখানে লোন ফেয়ার ঢুকছে সেগুলো সঙ্গে বন্ধন গঠন করছে। তাই এটা এস, এটা কি P3, sp3। যেখানে যেখানে লিগ্যান্ডের মুক্ত ইলেকট্রনগুলো ঢুকে তার সঙ্গে নির্বন্ধন গঠন করে আর কি। এই যে একটা এস আর 3টা ফিতে ঢুকছে, সুতরাং এটা সংকরণ হবে sp3। এখানে যেহেতু ঢুকতে পারে নাই, তাই ডি সংকরণের অংশ নেয় না জিঙ্কের ক্ষেত্রে। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা এখন দরকার নেই, এগুলো তো পড়ছি আমরা। এই হচ্ছে মোটামুটি যে কোনো যৌগে তোমরা তাহলে সংকরণ বের করে ফেলতে পারবে। আগামী ক্লাসে আমরা দেখাবো যে এই সংকরণ কিভাবে সৃষ্টি হলো, এই সংকরণের কারণে কিভাবে আকৃতির গঠনের পরিবর্তন হয় সেটা এবং বন্ধন কোণ সৃষ্টি হয়, সেটা আগামী ক্লাসে দেখাবো।